استنادا لأحكام المادة 421 باب قانون العقوبات رقم 111 ছিলেন সাধারণ এক কৃষক পরিবারের সন্তান। সেখান থেকে হয়ে যান নিজ দেশের সবথেকে প্রতাপশালী শাসক। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জীবনের গল্পটা এমনই। একটানা 25 বছর ক্ষমতায় থেকে তিনি পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে চলেছেন। এমনকি পতনের পর ফাঁসি রশিতে ঝোলানোর আগ পর্যন্ত তার মনোবল ছিল অটুট, ছিল না কোনো অনুশোচনা। ইসরায়েলের অভ্যন্তরে হামলা করার যে সাহস কোনো আরব নেতা দেখাতে পারেনি, সাদ্দাম হোসেন সেটা করে দেখিয়েছেন। এ কারণে মুসলিমদের কাছে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল। অবশ্য জনপ্রিয়তা থাকলেও সাদ্দামকে নিয়ে সমালোচনাও কম হয়নি। আরবদের কাছে প্রতাপশালী সাদ্দাম পশ্চিমাদের কাছে ছিলেন একজন স্বৈরাচারী শাসক। জীবিত অবস্থায় সাদ্দাম হোসেন তার বিরোধীদের প্রতি ভীষণ কঠোর ছিলেন। ক্ষমতায় থাকাকালে তার নেতৃত্বে 2 বার নৃশংস যুদ্ধ হয়েছে ইরাকে। তারপরও এখনও অনেক ইরাকি আছেন যারা সাদ্দামের শাসনকালকেই ভালো সময় বলে মনে করেন। বিশেষ করে 2003 সালের পর থেকে দেশটিতে যে অবস্থা দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে তাঁদের এই চিন্তা। ইরাকের প্রেসিডেন্ট হিসেবে সাদ্দামের পথ চলা শুরু হয় 1979 সালে। 1979 সালের 16ই জুলাই তৎকালীন প্রেসিডেন্ট আবদ আল হাসান আল বকুর পদত্যাগ করলে ইরাকের ক্ষমতায় আসেন তখনকার ডেপুটি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ক্ষমতা নেওয়ার পর উপসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা জন্মায় তার। এর প্রকাশ ঘটে ইরাক, কুয়েত সহ বিভিন্ন যুদ্ধে। সাদ্দাম মূলত নিজের একটি শক্তিশালী ভাবমূর্তির প্রকাশ ঘটাতে চাইতেন। আঞ্চলিক পর্যায়ে প্রভাব বিস্তার করতে গিয়ে তিনি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। প্রায় 25 বছরের শাসনামলে তিনি ফিলিস্তিন ইস্যুতে বেশ সরব ছিলেন। তিনি বিশ্বাস করতেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুধু ফিলিস্তিনের বিষয় নয়, এটা আরব অঞ্চলের সমস্যা। তাই ফিলিস্তিনিদের হয়ে লড়াই করার অধিকার ইরাকিদের আছে। 1991 সালের 18 জানুয়ারি তার নির্দেশে ইসরায়েলে কয়েকটি স্কুড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে 3টি ক্ষেপণাস্ত্র তেল আবিবে গিয়ে পড়ে। ঘটনাটি তখন সারা বিশ্বের রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়। সাদ্দামের শাসনামলে সাধারণ মানুষের জীবনমানের উন্নতি ঘটলেও 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে ইরাক। ইরানের বিরুদ্ধে প্রায় 9 বছর দীর্ঘস্থায়ী যুদ্ধে উভয় দেশের অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত হয়। এ যুদ্ধে কোনো দেশই চূড়ান্ত সফলতা পায়নি। ইরাক-ইরান যুদ্ধে ইরাককে পেছন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইন্ধন জুগিয়েছিল। এই যুদ্ধে সাদ্দামের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। 1988 সালে কুর্দি শহর হালাফজায় কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে সাদ্দাম 5000 কুর্দির মৃত্যু ঘটান। এরপর সময়ের পালাবদলে 1990 সালে তিনি কুয়েত দখল করেন। তবে এবার দাবার দান উল্টে যায়। যুক্তরাষ্ট্র কুয়েতের পক্ষ নেয়। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে সামরিক ও বাণিজ্যিক স্বার্থ হাসিল। যুক্তরাষ্ট্রের জমজমাট অস্ত্র বাণিজ্যের কথা কে না জানে। ইরাক কুয়েত যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী কুয়েতের পক্ষে প্রত্যক্ষ অংশ নিলে ইরাক পরাজিত হয়। এছাড়া মধ্যপ্রাচ্যে তেল জাতীয়করণের পেছনে সাদ্দামের অবদান সবারই জানা। তিনিই প্রথম তেল জাতীয়করণ করেছিলেন এবং একই পথ ধরে বাকি আরব রাষ্ট্রগুলোও তেল জাতীয়করণ করে। ফলাফলে তেল থেকে প্রাপ্ত মুনাফা মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরাই ব্যবহার করতে পারছে এবং অবকাঠামো গড়ে তুলছে। তবে তেলের এই রমরমা বাজারের প্রথম সারির ক্রেতা পশ্চিমারা, যে কারণে তেলের বাজারে হস্তক্ষেপ করতে মরিয়া হয়ে ওঠে তারা। মধ্যপ্রাচ্যের এই দামি তেলের দখল নেওয়া ও রাজনৈতিক প্রভাব বাড়ানো 2-2 4 হয়ে যায়। সে বাজার দখলের পথে অন্যতম বাধা ছিলেন সাদ্দাম হোসেন। তাই পশ্চিমারা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে 2003 সালের এপ্রিলে ইরাকে হস্তক্ষেপ করে। পশ্চিমাদের অভিযোগ ছিল সাদ্দামের ইরাক পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তাদের হামলার মুখে বাগদাদ ছাড়েন সাদ্দাম। এরপর আত্মগোপনে চলে যান। 2003 সালের 14 ডিসেম্বর জন্মশহর তিকরিতের পাশে একটি সুড়ঙ্গ থেকে মার্কিন সেনারা তাকে ধরতে সক্ষম হয়। এরপর 2005 সালের অক্টোবরে তার বিচার শুরু হয়, যেটা চলে টানা 9 মাস। যুক্তরাষ্ট্রের দাবি ছিল সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। এছাড়া সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গেও সখ্য রয়েছে তার। তবে এসব দাবি কখনোই প্রমাণ করতে পারেনি মার্কিন সরকার। পরবর্তীতে শিয়া ও কুর্দিদের গ্রামে হামলা চালিয়ে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে সাদ্দামের মৃত্যুদণ্ডের সাজা হয়। ক্যালেন্ডারের পাতায় 2006 সালের 30 ডিসেম্বর। সেদিন ছিল পবিত্র ঈদুল আজহা।
রাজধানী বাগদাদে সাদ্দামের ফাঁসি কার্যকর করা হয়। এভাবেই পতন হয় একসময় ইরাকের সবথেকে ক্ষমতাবান শাসক সাদ্দাম হোসেনের। সাদ্দামের মৃত্যুদণ্ডের পর থেকে ইরাকের অবস্থা ক্রমান্বয়ে শুধু শোচনীয়ই হয়েছে। নানা অস্থিরতায় দেশটির শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয়েছে, অর্থনীতি হয়েছে ধ্বংস। তাই অনেকের কাছে সাদ্দাম হোসেন আজও জনপ্রিয় চরিত্র হয়ে আছেন।